যুদ্ধে এখনো পর্যন্ত সর্বশেষ খবরগুলো বলি। হরমুজ প্রণালীতে কেউ আসবে না এ কথা মোটামুটি হচ্ছে নিশ্চিত। অনেকগুলো দেশ বলছে যে আমরা আসবো না, কিন্তু এই সমস্ত দেশের ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে যে এখনো পর্যন্ত এমন কোনো পর্যায়ে তারা যায় নাই যে আমেরিকার কথা একেবারে লাস্ট ফাইনাল লেভেলে গিয়ে তারা সেটাকে অস্বীকার করবে। আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় না। এখনো পর্যন্ত তারা বলছে আমরা যাবো না। অর্থাৎ তারা এই যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছে। কিন্তু যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার কাছে মনে হয় যে তারা আবার এটাতে যেতে পারে। যেমন তারা বলেছিল যে হচ্ছে গাজা ভূখণ্ডের এই যুদ্ধ আমরা এটাকে কোনোভাবেই বরদাস্ত করবো না, এটা হতেই দেবো না, এটা হওয়াই উচিত না। তারপরে যখন ইসরায়েল যুদ্ধ বন্ধ করছে তারপর বলছে যে ইসরায়েল তুমি যুদ্ধ তাড়াতাড়ি শেষ করো। তারপর যখন তাড়াতাড়ি শেষ করে তারপর বলছে যে না এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে, এটা হবে সেটা হবে। তারপরে তারা বলছে যে না এই যুদ্ধে আমরা নিন্দা জানাই এবং এটার সাথে কোনোভাবেই আমরা যুক্ত হবো না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে যত দীর্ঘায়িত হয়েছে তারা যুক্ত হয়েছে। এখানেও সেরকম একটা জিনিস হতে পারে যদি দীর্ঘায়িত হয়। যাই হোক সেটা জানি না। যদি তারা যুক্ত না হয় তাহলে এটা হবে আমেরিকার মানে পতনের শুরু। পতন সরাসরি বলতে পারবো না, কিন্তু পতনের শুরু হবে। এবং এটাকে অনেকে ইসের সাথে তুলনা দেয়, এই যে সুয়েজ খাল সমস্যা। সুয়েজ খালকে যখন ইয়া করা হলো কত 1955 বা 56 সালে সুয়েজ খালকে যখন অবরোধ দেওয়া হলো এবং সুয়েজ খালকে মিশর হচ্ছে জাতীয়করণ করলো যে এই সুয়েজ খাল আমি ব্রিটেন এবং ফ্রান্সের হাতে রাখবো না, যথেষ্ট হয়ে গেছে, আর রাখবো না, এটাকে জাতীয়করণ করবো, আমার নিজের অধীনে নিয়ে নেবো। ব্রিটেন বললো ফাইজলামি শুরু করছো, এটা ওপেন করো। বলছে না আমি এটা ওপেন করবো না, আন্তর্জাতিকভাবে ওপেন করবো না, আমার নিজের দেশের মধ্যে থেকে খাল তোমরা খনন করছো, টাকা নিছো, ভালো কথা, আর দরকার নেই। ব্রিটেন তখন কি সুপার পাওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সুপার পাওয়ার, সে বললো যে আমি সুয়েজ খাল দখলে নিয়ে নেবো, সৈন্য পাঠাই দখলে নিয়ে নেবো। সে সুয়েজ খালে সৈন্য পাঠালো, দখলে নিতে পারলো না। কি হলো, তার সাম্রাজ্য ভেঙে গেল, 200 বছরের সাম্রাজ্য। ব্রিটেনের মধ্যে থেকে দেশগুলো বেরিয়ে গেল, এরপর থেকেই তো বেরিয়ে গেল, 1956 সালের পর থেকেই তো বেরিয়ে গেল। ব্রিটেনের ভিতর থেকে দেশগুলো বেরিয়ে গেল, অনেকগুলো দেশ আগে থেকে বেরিয়েছে। এর আগেও যদি যায় যে ব্রিটেনের আসলে প্রথম ফাইনাল পতন কোন জায়গায়, ফাইনাল পতন হচ্ছে মূলত প্রথম বিশ্বযুদ্ধে কি করছিল তারা? প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের যে দারদানালিস প্রণালী, এই প্রণালী দখলে নেয়ার জন্য এখানে ব্রিটেন হাজার হাজার সৈন্য পাঠিয়েছিল যে এই প্রণালী তারা দখলে নেবে। কি দিয়ে দখলে নেবে? তাদের নৌবাহিনী এবং নৌবহর এত শক্তিশালী, বিশ্বের শ্রেষ্ঠ নৌবাহিনী, নৌবহর, এটা নিয়ে তারা দারদানালিস প্রণালী দখল নেবে। দারদানালিস প্রণালী থেকে ঢুকে ইস্তাম্বুলের বসফরাস প্রণালী দখলে নেবে, এটা ছিল তাদের টার্গেট। এবং এই টার্গেটে তারা চোখ বন্ধ করে আসবে, কেউ ঠেকাতে পারবে না, কারণ অটোমানদের হচ্ছে নৌবহর ওইরকম শক্তিশালী ছিল না, এটার কাছে দাঁড়াতেই পারবে না। কিন্তু অটোমান সাম্রাজ্যের সেই সময়ের সৈন্যরা কি করেছে, তারা দারদানালিস প্রণালীকে তারা তাদের সর্বশক্তি দিয়ে রক্ষা করেছে, সর্বশক্তি দিয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে শহীদ হয়েছে। দারদানালিস প্রণালী, যেটা চানাক্কালি প্রণালী বলা হয়, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। মানে এটা হচ্ছে তুরস্কের জন্য মহাকাব্যিক একটা ঘটনা, তুরস্কের জন্য, তুরস্কের ইতিহাসে। ওই যুদ্ধে মানুষ শহীদ হতে হতে শেষ পর্যন্ত বাসা বাড়িতে শিশু বালক ছাড়া কোনো পুরুষ ছিল না, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু তারা সেটাকে রক্ষা করছে, কারণ তাদের কথা ছিল এটা যদি চলে যায় তাহলে আমাদের সব শেষ। ইরানিদের জন্য হরমুজ প্রণালী এখন সেই লেভেলের একটা বিষয়, ইরানিদের জন্য হরমুজ প্রণালী এখন সেই লেভেলের বিষয়। দেখেন ইরানের মধ্যে একটু ঘটনাটাকে আপনাদেরকে বলি, ইরানের মধ্যে মানুষ আসলে এই জিনিসগুলোকে কিভাবে দেখছে। বলতে পারেন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল 1 সপ্তাহ আগে হচ্ছে এই সরকারের পতনের জন্য, সেখানে এখন কেন মানুষ এই সরকারের পক্ষে? দেখেন ইরানের মধ্যে একটা বিষয় আছে, সব দেশেই এটা হয় যে যদি বাইরের থেকে ব্যাপক পরিমাণে আক্রমণ আসে, আপনি যে রাষ্ট্রপ্রধানকে পছন্দ করবেন না তাকেও হচ্ছে আপনি তখন পছন্দ করবেন বা তার পক্ষে দাঁড়াবেন বাইরের আক্রমণের বিরুদ্ধে। সেটা কোন দেশগুলোতে হয়? যেই দেশগুলোর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি হাজার হাজার বছরের, সেই দেশগুলোতে এটা ব্যাপক পরিমাণে আসে। কিন্তু যেই দেশগুলো ছোট, নতুন হয়েছে, মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর যেই দেশগুলোর বয়স, সেই দেশগুলোতে এই জিনিসটা খুব কম দেখা যায়, কারণ সেখানে সবাই হচ্ছে স্বার্থ দেখে। এবং রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো পর্যন্ত রাষ্ট্রের জন্য কাজ করে না, ব্যক্তির জন্য বা দলের জন্য কাজ করে। তো যাই হোক, ইরানে যেটা হয়েছে, ইরানে দুটো জিনিস, একটা হচ্ছে তাদের ইতিহাস এবং ঐতিহ্য, আরেকটা হচ্ছে এইখানে শিইজম। এটাকে আপনি পজিটিভ নেগেটিভ যেভাবেই দেখেন,
শিইজমের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইমাম হোসেনকে তার পরিবার সহ হত্যা করা। কেন হত্যা করা হয়েছিল? ইমাম হুসেন কি করেছিল? অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেন। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার কারণে সে এবং তার পরিবার শহীদ হয়েছে। এবং এই অন্যায়ের বিরুদ্ধে যে মাথা নত করে নাই, এটা হচ্ছে মানে শিয়াদের একেবারে সর্বোচ্চ যে লেভেলটা, সেটা আলী রাদিয়াল্লাহুকেও তারা সেই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না, অন্যায়ের সাথে প্রশ্রয় দেয় না। নিজের মাথা যাবে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেব না, অথবা বাইরের থেকে আসা যে চাপ তাদের বিরুদ্ধে দাঁড়াবো, এটা ছিল তাদের। সেই দিক থেকে চিন্তা করলে ইমাম হোসেন যে তার পুরো পরিবার সহ, তার শিশু সন্তান সহ যে তারা মানে অক্কপটে জীবন দিয়ে দিয়েছেন যেই কজ বা যেই আদর্শের জন্য, ইরানের মানুষ এখন বলছে যে খামেনেই, আয়াতুল্লাহ আলী খামেনি, সে ঠিক একইভাবে বাইরের থেকে আসা চাপ এবং অন্যায়ের কাছে মাথা নত করে নাই। সে তার পুরো পরিবার, সন্তান সন্ততি সব সহ ইমাম হোসেনের মতোই জীবন দিয়েছে। এই যে বিশ্বাসটা, এই যে ধর্ম বিশ্বাসটা, এই যে চিন্তাটা, এটা আসলে এই ধর্ম বিশ্বাসের মধ্যে যারা আছে, মুসলমান সুন্নি হোক বা শিয়া হোক, এই ধর্ম বিশ্বাসের মধ্যে যারা আছে, এদের বাইরে থেকে এটা বোঝা কঠিন। যে কারণে আমেরিকা এই ইকুয়েশনটা, এই ক্যালকুলেশনটা করতে পারে না। এখন তাকে দেখা হচ্ছে যে আমরা ইমাম হুসেনকে যেইভাবে দেখি, ঠিক সেইভাবেই তার মতো করেই তার পথে চলে জীবন দিয়েছে পুরো পরিবার সহ। এখন এই অবস্থায় ইরানের জনগণ হরমুজ প্রণালীর জন্য কি করবে? এই যে 2-3টা উদাহরণ দিলাম, যে এই হরমুজ প্রণালী হচ্ছে এখন এমন একটা জায়গা, এমন একটা লেভেল, যেটা আমেরিকার জন্য আমেরিকার ধ্বংস নিয়ে আসতে পারে। আমেরিকার ধ্বংস নিয়ে আসতে পারে, মানে উদাহরণ যদি আপনি ঐতিহাসিকভাবে দেখেন। কারণ এটা যদি আমেরিকা মুক্ত করতে না পারে, উন্মুক্ত করতে না পারে, তাহলে আমেরিকার এই অঞ্চলের যে প্রতিবেশী মুসলিম দেশগুলো আছে, যেগুলো আমেরিকার মিত্র দেশ, তাদের কাছে সে নিরাপত্তার গ্যারান্টি হারাবে। অর্থাৎ তাদেরকে যে সে নিরাপত্তা দিচ্ছে, সেই জায়গাতে যে তার একটা ইয়া আছে, কি বলে এটাকে, যে মিত্ররা তাকে বিশ্বাস করবে, এই যে বিশ্বস্ততা, এটা হারাবে। আর এই বিশ্বস্ততা হারানো মানেই হচ্ছে আপনার সব হারানো। এই সমস্ত ক্ষেত্রে মানে আপনার উপরে যদি ভরসা না করতে পারে, 2টা ভাবে হচ্ছে সুপার পাওয়ার হয়। একটা হচ্ছে যে আপনার যে পাওয়ার আছে সেটা দিয়ে দুর্বলকে মানে পিটিয়ে হচ্ছে আপনার পক্ষে নিয়ে আসবেন, ভয় দেখিয়ে, যে তুই যদি আমার পক্ষে না থাকো তোর খবর আছে, একটা। আর দ্বিতীয় হচ্ছে মিত্রকে আপনি বিশ্বস্ততা দিয়ে আশ্বাস দিবেন, রক্ষা করার আশ্বাস দিবেন, আপনি তাকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিবেন, অর্থনৈতিক নিরাপত্তার আশ্বাস দিবেন, সামরিক নিরাপত্তার আশ্বাস দিবেন, রাজনৈতিক নিরাপত্তার আশ্বাস দিবেন, ডিপ্লোম্যাটিক সাপোর্টের আশ্বাস দিবেন। এই আশ্বাসগুলো সে যখন পাবে, তার বাজার, তার জনগণ, তার রাষ্ট্র, তার সেনাবাহিনী আপনার উপর বিশ্বাস রাখবে। এই আশ্বাসটা যখন চলে যায়, তখন সুপার পাওয়ার আর সুপার পাওয়ার থাকে না। এটা সব জায়গায় হয়েছে। এটা ব্রিটিশদের সুপার পাওয়ার শেষ হয়েছে এইভাবে, আমেরিকার সুপার পাওয়ার হয়তো এইভাবে শেষ হবে আমি জানি না, এই সোভিয়েত ইউনিয়নের সুপার পাওয়ার শেষ হয়েছে এইভাবে। সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেছে? জাস্ট হচ্ছে এই জায়গাতে, যে আমার যে এখন অর্থনৈতিক অবস্থা, আমি যদি এখন সোভিয়েত ইউনিয়নের পক্ষে থেকে, অর্থনৈতিক তো আমার হচ্ছে দাঁড়াবেই না, সে তো আমাকে দাঁড় করাতে পারবেই না, বরং আমিও শেষ হয়ে যাবো, তার চেয়ে বরং আমি নিজের মতো থাকি। ঠিক একইভাবে এই যে আশ্বাসের জায়গাটা, এই জায়গাটার উপরে ভিত্তি করে আপনি কি করেন? আপনি আপনার কারেন্সিকে শক্তিশালী করেন, আপনি পেট্রো ডলার করেন। এখানে সে পেট্রো ডলার শুধুমাত্র যে আপনি একেবারে জোর করে চাপিয়ে দিচ্ছেন আর পেট্রো ডলার নিচ্ছে সেটা না, সে ওখানে আশ্বাস পাচ্ছে, যে আশ্বাসটা সে অন্য কোথাও পায় না এখনো পর্যন্ত। কিন্তু এই আশ্বাসটা যখন হেরে যাবে, যখন দেখা যাবে যে না, এই আমেরিকা আমাকে নিরাপত্তা দিচ্ছে না, দিতে পারছে না, তখন সে অন্য কোনো জায়গায় নিরাপত্তা খুঁজবে, অথবা নিজেই নিজের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে। আবার ধরেন এটাকে যদি আমরা ইউরোপের সাথে এখন তুলনা, এখন কি ইউরোপে আমেরিকা সেই ধরনের বন্ধুত্বে আছে? নাই। কেন নেই? এই একটা জায়গাতে
আশ্বাস, নিরাপত্তা, নিশ্চয়তা, এই নিশ্চয়তার জায়গাতে, এই আশ্বাসের জায়গাতে, এই বিশ্বাসের জায়গাতে, এই নিরাপত্তার জায়গাতে, এই নিশ্চয়তার জায়গাতে ব্যাপক পরিমাণে ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি কোন জায়গায় নিয়ে যায়? এই ঘাটতি প্রথমে নিয়ে যাবে আপনাকে রাজনৈতিক কনফ্লিক্টে, তারপরে নিয়ে যাবে আপনাকে অর্থনৈতিক কনফ্লিক্টে, এরপরে নিয়ে যাবে আপনাকে এই যে জোট ভঙ্গের দিকে। এখন হরমুজ প্রণালী নিয়ে আরো অনেক আলোচনা হবে, বহু কিছু হবে হরমুজ প্রণালী নিয়ে যদি এই যুদ্ধ কন্টিনিউ হয়। এখন এমন একটা জায়গায় ট্রাম্প এটাকে নিয়ে এসেছে যে এই যুদ্ধ যদি সে এইখানে বন্ধ করে, ধরেন এখন এসেছে বললো যে ঠিক আছে আমি বিজয় অর্জন করেছি, আমি যুদ্ধ বন্ধ করলাম, শেষ, আমি আর যুদ্ধ করবো না। এখন এই পর্যায়ে এসে ইরান কি বলবে? ইরান বলবে আমি হরমুজ প্রণালী ছাড়ব না। ইরানের কি হরমুজ প্রণালী বন্ধ করে রাখার অধিকার আছে? নাই, নাই। কেন নাই? নর্মাল সিস্টেম অনুযায়ী হরমুজ প্রণালী হচ্ছে একটা ন্যাচারাল প্রণালী, প্রাকৃতিকভাবে সৃষ্ট একটা জলসীমা বা একটা জলপথ। এই জলপথকে কোনো একটা দেশ নিজের মতো করে আটকে রাখতে পারে না। কিন্তু যেহেতু এখানে যুদ্ধ এবং যুদ্ধের সব ধরনের আইন কানুন এখানে শেষ, সেহেতু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখছে। এখন যুদ্ধ শেষ হলো, ট্রাম্প বললাম যুদ্ধ শেষ করবো, ইরান হরমুজ প্রণালী ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ হচ্ছে এই যুদ্ধে ইরানের যেই পরিমাণ ক্ষতি করা হয়েছে সে সেই ক্ষতিপূরণ চাইবে। ট্রাম্প তো বলবে যে না আমি বিজয় অর্জন করছি, যুদ্ধ আমি নিজে নিজের মতো করে হচ্ছে শেষ করছি। ট্রাম্প হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে বলবে যে ঠিক আছে আমরা একটা চুক্তিও করলাম, যুদ্ধ বিরতির চুক্তি, তারপর এখন হরমুজ প্রণালী ছেড়ে দাও। ইরান ছাড়লো না, কি করবে তখন? সব দেশকে নিয়ে এসে ইরানের উপরে চাপ সৃষ্টি করবে, তাই তো? এখনো তো ট্রাম্প চাইছে সব দেশকে নিয়ে ইরানের উপরে চাপ সৃষ্টি করতে, সে তো পারছে না, সে তো পারছে না সব দেশগুলোকে নিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করতে। এখন সে ইরানে সৈন্য পাঠানোর পরিকল্পনা চলছে, সৈন্য নিয়ে আসছে এবং সে বলছে যে ইরানের সৈন্য পাঠালে এই সৈন্য কোনো ব্যাপার না, আমার 2,000-2,500 সৈন্যতেই পুরো ইরানকে একেবারে তছনছ করে দিয়ে ইরানে বিজয় অর্জন করতে পারে। সেখানে হয়তো তার বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, যেটা পরবর্তীতে গেলে দেখা যাবে যে সেই পরিকল্পনা সে কোথায় ধাক্কাটা লাগে। কিন্তু এই পরিস্থিতিতে এইরকম ভাবে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, সবচেয়ে বড় ক্ষতি হবে কেন? ট্রাম্প ভাবছে যে সবচেয়ে বড় ক্ষতি হবে চীনের, কিন্তু হিসাব নিকাশে দেখা যাচ্ছে চীনের বড় ক্ষতি হবে না, গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই জায়গাতে অনেক বড় ক্ষতি হবে, বিশাল পরিমাণে ক্ষতি হবে, এবং সেই ক্ষতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হবে কাতারের, দ্বিতীয় বড় ক্ষতি হবে কুয়েতের, তৃতীয় বড় ক্ষতি হবে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের, চতুর্থ বড় ক্ষতি হবে তৃতীয় বড় ক্ষতি হবে বাহরাইনের, চতুর্থ বড় ক্ষতি হবে সংযুক্ত আরব আমিরাতের, পঞ্চম বড় ক্ষতি হবে ইরাকের। কিন্তু যেহেতু এদের মধ্যে ইরাকের অর্থনীতি সবচেয়ে দুর্বল, কারণ বহু বছর ধরে ইরাক অর্থনৈতিকভাবে দুর্বল, সেহেতু সবচেয়ে বড় ধাক্কাটা খাবে ইরাক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে দেশগুলো এরকম ভাবে হচ্ছে অর্থনৈতিক ধাক্কায় পড়বে, এবং এই যে অর্থনৈতিক ধাক্কা থেকে তাদের উঠে আসা, সেই উঠে আসার জন্য তো তাদের আবার সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটা দিবে কে? সেই সাপোর্টটা কি ট্রাম্প দিবে, আমেরিকা দিবে, নাকি আমেরিকার কোম্পানিগুলো দিবে? এবং আমেরিকার কোম্পানিগুলোর ক্ষেত্রে এখানে এআই কোম্পানিগুলো, আইটি কোম্পানিগুলো, এগুলোই হচ্ছে সবার আগে। কিন্তু এই আইটি কোম্পানিগুলো কতটা দিবে? যেহেতু এই আইটি কোম্পানিগুলো ইসরায়েলের সাথে সম্পৃক্ত, সেহেতু ইসরায়েল এখানে নতুন করে এই দেশগুলোকে পাওয়ারফুল করতে চাইবে কিনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি বলেছে, বা ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই যুদ্ধের মাধ্যমে আঞ্চলিক পাওয়ার হব আগে, তারপরে হচ্ছে গ্লোবাল পাওয়ার হবে। এখন সে এই আঞ্চলিক পাওয়ার এবং গ্লোবাল পাওয়ার হওয়ার যে কথা বলছে, এটার মাধ্যমে সে কি ইঙ্গিত দিচ্ছে? এটার মাধ্যমে সে ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ হচ্ছে এমন একটা জিনিসের শুরু যেখান থেকে ইসরায়েল আরো অনেক দেশের জায়গা দখল করবে। তার মানে হচ্ছে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করলেও বা শেষ করলেও ইসরায়েল এই যুদ্ধ শেষ করবে না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস ইসরায়েলের জন্য। সে চাইবে তার সেই গ্রেটার ইসরায়েল গঠন করতে। কারণ হচ্ছে তার এই গ্রেটার ইসরায়েল গঠন করা, এটা কোনো ধরনের রাজনৈতিক একটা বক্তব্য বা রাজনৈতিক একটা পলিসি না, এটা হচ্ছে তার একটা ধর্মীয় পলিসি, তার একটা ধর্মীয় আদর্শ, যদি বলি ধর্মীয়, কি বলবো এটাকে, ধর্মীয় একটা আকাঙ্ক্ষা, ধর্মীয় একটা পরিকল্পনা,
যেই পরিকল্পনা শুধুমাত্র এখানে আজকে নেতানিয়াহু চলে যাবে এই পরিকল্পনা শেষ হবে বিষয়টা সেরকম না। পুরো ইসরায়েলের সৈন্যবাহিনী গঠন করা হয়েছে এই পরিকল্পনার উপর ভিত্তি করে, ইসরায়েলের সিস্টেমটাকেই গঠন করা হয়েছে এই পরিকল্পনার উপর ভিত্তি করে, ইসরায়েল রাষ্ট্রটাকেই গঠন করা হয়েছে এই পরিকল্পনার উপর ভিত্তি করে। এবং আজকে আমরা যেই জিনিসটাকে সবচেয়ে বেশি মনে করি যে ইসরায়েল সরকার বা ইসরায়েলের যারা এটার বিরুদ্ধে অনেক কথা বলে, এটাকে তারা সাপোর্ট দেয় না, সেই জিনিসটাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় ইসরায়েল। কি সেটা হচ্ছে অ্যান্টিসেমিটিজম। অ্যান্টিসেমিটিজম কি জিনিস? যে বিভিন্ন দেশে ইহুদি বিরোধী যে মনোভাব, সেটা আমরা যদি কোনো একটা দেশে ছোট্টখাটো কোনো একটা ঘটনা ঘটে যেটা আসলে অ্যান্টিসেমিটিজম না, কোনো ইহুদি বিরোধী কোনো কিছু না, সেটাকে পর্যন্ত আপনি দেখবেন যে ইসরায়েল এত বেশি হাইলাইট করে যে দেখো ওই দেশের ইহুদিরা এত দুর্বল অবস্থায় আছে, এত ভয়ের মধ্যে আছে, এত ইসের মধ্যে আছে যে ওখানে তাদেরকে খেয়ে ফেলবে। অর্থাৎ সে এমন ভাবে এই ভীতিটাকে বিশ্বে ছড়ায় বিভিন্ন দেশে, যে এই ভীতির উপরে ভিত্তি করে যেন ওই সমস্ত দেশের ইহুদিরা ইসরায়েলে ফিরে আসে। আপনি হয়তো একটা কিছু বলছেন, ধরেন কথার কথা উদাহরণ হিসেবে আপনার এলাকায় কোনো একজন ইহুদি আছে, ইহুদি ছেলের সাথে আপনার ছেলের একটা ঝগড়া লাগলো, কিচ্ছুই না, কোনো রাজনৈতিক বা ধর্মীয় কোনো কিছু না, স্কুলে পড়তেছে, কোনো একটা খেলা নিয়ে ঝগড়া লাগছে, ফুটবল নিয়ে ঝগড়া লাগছে, এবং আপনার সাথে সেই পরিবারের সম্পর্কও ভালো। ঝগড়াটা দুই ছেলে ঝগড়া লাগলো, ঝগড়ার পরে একটু বেশি ঝগড়া হলো, থাপড়াথাপড়ি করলো, একটু মানে একটু হালকা একটু মারামারি করলো, তারপর দুই পরিবার মিশে গেলেন, শেষ। এখন এই ইসরায়েলের রাজনীতিবিদরা, ইসরায়েলের পত্র পত্রিকা ওই যে শেষে মিশে গেলেন ওই জিনিসটুকু নিয়ে আসবে না, আপনার পরিবারের সাথে তার পরিবারের যে বড় ধরনের সমস্যা নাই সেটাও নিয়ে আসবে না, সে এটাকে নিয়ে আসবে যে ওই দেশে অ্যান্টিসেমিটিজম বিশাল ভাবে হচ্ছে, বড় হয়ে উঠছে, একটা স্কুল ছাত্রকে পুরো হচ্ছে সে ইহুদি হওয়ার কারণে তাকে ধরে মেরে পিটিয়ে শেষ করতেছে। কি হলো? শুধুমাত্র ওই এলাকার মধ্যে যারা আছে তারা এটার বাস্তবতা জানবে, কিন্তু এর বাইরে ওই দেশে পর্যন্ত যারা আছে ইহুদি অন্যরা, তারা ভাববে হায় 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 হায়, অবস্থা তো খারাপ, এখানে আবার থাকা যায়। এবং এরা এই পরিকল্পনাটাই করতেছে। এখন তাদের পরিকল্পনা কি যে সব ইহুদিদেরকে এখানে নিয়ে আসবে। এখন এখানে তো তাদের কোনো মানে রাষ্ট্র নাই, তাদের কোনো জায়গা নাই, তাহলে এত ইহুদিদেরকে তারা জায়গা দেবে কিভাবে? তাদের তো জায়গা দরকার হবে। এখন সেই জায়গা তারা কিভাবে নেবে? তারা হচ্ছে জায়গা দখল করে নেবে। এখন যে জায়গা দখল করবে সেই জায়গার মানুষগুলো কোথায় যাবে? সেই জায়গার মানুষগুলো তারা মেরে ফেলবে। এই হচ্ছে তাদের সিম্পল হিসাব এবং সিম্পল ইকুয়েশন। এই ইকুয়েশনের উপর ভিত্তি করে তাদের রাজনৈতিক নেতারা, তাদের ধর্মীয় নেতারা, রাবাই যারা, তাদের কিন্তু একই ধরনের বক্তব্য। তাদের স্কুল সিস্টেম, তাদের এডুকেশন সিস্টেম, তাদের পলিটিক্যাল সিস্টেম, তাদের হচ্ছে সামাজিক সিস্টেম, তাদের রাজনৈতিক সিস্টেম, সব এটার উপরে ভিত্তি করে গড়া। যেহেতু মিডিয়া চায় না যে এটা বাইরে থেকে এভাবে হোক, বাইরে থেকে এভাবে দেখাক, এজন্য মিডিয়া দেখান। আর মিডিয়া না দেখানোর কারণে আমি রিসার্চ করি না, যে কারণে এটাকে দেখি। বাইরে থেকে যতটুকু বলা হয় ততটুকু। দেখেন, দুনিয়ার বুকে যদি এরকম কোন একটা রাষ্ট্র হয় যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে মুসলমান, ধরেন দাড়িওয়ালা, টুপি পরা, এবং সে রাষ্ট্র কি বলে, সে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, অনেক সময় সে নিজেই হচ্ছে নামাজের ইমামতি করে, তারপরে হচ্ছে সে কোরআন তেলাওয়াত করে তার অফিসে, অথবা তার অফিসে সে সপ্তাহে একদিন করে আলেম নিয়ে এসে তারপরে হচ্ছে দোয়া করায়, এবং সে যেখানেই যায় সেখানেই হচ্ছে সে দোয়া করাচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, সে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছে, সেই ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সে আরো বেশি হাইলাইট করছে, এবং সে বলছে যে আমার দেশের যুব সমাজকে হতে হবে হচ্ছে পুরোপুরি ইসলামের উপরে, এবং এবং সেই দেশে সবার জন্য হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক সবার জন্য। কিন্তু সেই দেশের রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আমার দেশের মাদ্রাসার আলেমরা বা মাদ্রাসার ছাত্ররা তারা হচ্ছে দেশের জন্য এবং এই সমাজকে পরিচালনা করার জন্য, সমাজকে সুন্দরভাবে ধর্ম শিক্ষার জন্য তারা তাদের দিন রাত অতিবাহিত করছে, তাদেরকে কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক এবং এই সামরিক কার্যক্রমের সাথে জড়িত হতে হবে না, তাদের সব দায়ভার বহন করবে সরকার। যদি যুদ্ধ লাগে তারপরে তারা যুদ্ধে যাবে না, ওখানে বসে বসে তারা হচ্ছে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। এইরকম একটা দেশ যদি কোথাও থাকে, মুসলিম দেশ, চিন্তা করেন সেটাকে সবাই কিভাবে দেখবে? সবচাইতে উগ্র কট্টরপন্থী সন্ত্রাসের সাপোর্টার, রাষ্ট্রীয় সাপোর্টার, এরকম ভাবেই তো দেখবে। আফগানিস্তান এতটাও না, এর কাছাকাছি কিছু, তারপরে এই অবস্থায়, তাই না? ইসরায়েল জাস্ট হচ্ছে পুরোপুরি এরকম একটা রাষ্ট্র।
পুরোপুরি এরকম একটা রাষ্ট্র। সে এটার উপরে ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করছে, তার এডুকেশন সিস্টেম পরিচালনা করছে, কিন্তু কেউ কিছু বলছে বলছে না, কেউ কিছু বলছে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে জায়নবাদী চিন্তা ভাবনা, এটার সাথে উগ্র এভাঞ্জেলিক চিন্তা ভাবনা মিলে যায়, এবং তাদেরকে ছোটবেলা থেকে এভাবেই শেখানো হয় যে যদি তুমি কি বলে, যদি তুমি হচ্ছে তোমার ঈশ্বরের কৃপা পেতে চাও, তাহলে থার্ড টেম্পল করা, এবং ইসরায়েলিদেরকে যে একটা কি বলে প্রতিশ্রুতি দেয়া যে ভূখণ্ড, সেই ভূখণ্ড তোমার বাস্তবায়ন করতে হবে, এভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এখন এই যে এভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলা যেই একটা ব্যাপক পরিমাণে উগ্র জনশক্তি, যেই জনশক্তি হচ্ছে ইসরায়েলে বলা যায় সবকিছু পরিচালনা করছে, সেখানে আজকে নেতানিয়াহু থাকুক আর না থাকুক, আজকে যুদ্ধবিরতি হোক আর না হোক, এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ চলবে, এবং এই যুদ্ধে তারা জায়গা দখলের দিকে মনোযোগ দিবে। আমেরিকা হয়তো অন্য কোনো দিকে মনোযোগ দিবে, ইসরায়েল হচ্ছে জায়গা দখলের দিকে মনোযোগ দিবে। ইসরায়েলের জায়গা দখল ছাড়া অন্য কোনো উপায় নাই, নাই, সে যেভাবেই বলুন। এবং এটা এই ইসরায়েলকে বা এই জায়নবাদকে সাপোর্ট দেওয়া যেই সমস্ত রাষ্ট্র, যেই সমস্ত রাষ্ট্রনেতারা, যেই সমস্ত পলিটিশিয়ানরা, যেই সমস্ত মিডিয়াম্যানরা আছে, সবাই এটা জানে এবং বিশ্বাস করে। এই জন্য ইসরায়েলের এই দখলদারিত্বের বিরুদ্ধে কেউ কিছু করে না, করে না। কারণ তারা চায় যে হ্যাঁ, ইসরায়েল জায়গা দখল করুক, তার জায়গা দখল করতে হবে, সেখান থেকে মানুষ তাড়িয়ে দিয়ে তার জায়গা লাগবে, এবং সেই জায়গায় ইহুদিরা যাবে, এটা তারা চায়। এখন এই জায়গাতে এসে আপনি বলুন যে এই ইরান যুদ্ধে কার কি লাভ, কার কি লাভ, কোন জায়গায় কি লাভ, কোথায় যাচ্ছে এই যুদ্ধ, কি হবে এই যুদ্ধের পরে? আমি একটা সিনারিও দিলাম, এটার উপরে ভিত্তি করে এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি উত্তর দেন যে এটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাবে, কিভাবে যাবে। কারণ ইরানের পক্ষে এটা ঠিক আছে, ইরানের পক্ষে অনেকে প্রশ্ন করেন ভাই আমরা কার পক্ষে দাঁড়াবো, অবশ্যই ইরানের পক্ষে। কারণ হচ্ছে এখানে সে মাজলুম, অন্যায়ভাবে তার উপরে চাপিয়ে দেয় একটা যুদ্ধ, সেখানে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, ইরানের পক্ষে, এছাড়া কোনো উপায় নেই। আবার ধরেন ইরান যদি এই মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের উপর আক্রমণ করে, বেসামরিক মানুষের উপর আক্রমণ করে, সেটার বিপক্ষে আপনার দাঁড়াতে হবে, সেটার বিপক্ষে আপনার দাঁড়াতে হবে, আপনি এটাকে সাপোর্ট দিতে পারবেন না। কারণ ওই সমস্ত দেশ এখনো পর্যন্ত সরাসরি ইরানের কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ করে না। ওই সমস্ত দেশে থাকা আমেরিকার ঘাঁটি থেকে আক্রমণ হচ্ছে, আমেরিকার ঘাঁটি, তারা তো সরাসরি বলছে যে আমেরিকার ঘাঁটি তো আমাদের কন্ট্রোলে না, আমেরিকার ঘাঁটি থেকে তুমি ঘাঁটিতে আক্রমণ করো। এখন যাই হোক, সেই দিকেও যাব না। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এই যুদ্ধটা কিসের যুদ্ধ, সেটা যদি না বুঝি আমরা, তাহলে এই যুদ্ধকে আমরা স্বাভাবিক সাধারণ একটা যুদ্ধের ইকুয়েশনে ধরব। এই স্বাভাবিক এবং সাধারণ ইকুয়েশনে ধরলে তখন এই যুদ্ধের সমাধান পাবেন। তখন যদি ট্রাম্প আগামীকালকে যুদ্ধবিরতিতে চলে যায়, আমরা ব্যাপকভাবে হচ্ছে এটা নিয়ে মানে উল্লাস করব যে জিতে গেছে। কিন্তু এই যুদ্ধ থামার মতো কোনো যুদ্ধ না। যখন এই গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ একেবারে শেষ পর্যায়ে, যে একটা যুদ্ধবিরতি হচ্ছে বা হবে, হয়ে গেছে, তারপরে আমরা দেখলাম কি যে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী টিকটক কেনার জন্য পাগল হয়ে গেল, তাই না? এটা নিয়ে তো অনেক কিছু, টিকটক এবং এক্স কেনার জন্য। তখন আমার প্রশ্ন জাগলো মাথার মধ্যে যে যুদ্ধ তো শেষ, হ্যাঁ, এরা তো এই টিকটকে যুদ্ধের জন্যই তো, যে যুদ্ধের সময় টিকটকে হচ্ছে ব্যাপক পরিমাণে ইসরায়েল বিরোধী ভিডিও টিডিও ছাড়া হয়েছে, ইসরায়েল সেগুলোকে কন্ট্রোল করতে পারেনি, ওকে ঠিক আছে, এটার জন্য তারা যুদ্ধ তো শেষ, তাহলে কেন? এর কারণ হচ্ছে এই যুদ্ধ আপনার আমার চোখে শেষ, কিন্তু তাদের চোখে শেষ না। এই যে ইরানের যুদ্ধ, এটাও তাদের চোখে শেষ না। আরো একটা কথা বলি, যেই কথাটা হয়তো অনেক সময় খারাপ লাগবে শুনতে, সেটা হচ্ছে ইসরায়েলের আলটিমেট টার্গেট ইরান না, ইসরায়েলের আলটিমেট টার্গেট ইরান না। ইরান সবসময় এমন একটা জিনিস ছিল যেটাকে মেরে সে অন্য সবাইকে, বউকে মেরে, কি জিকে মেরে বউকে শেখানো আছেন নাকি বউকে মেরে জিকে শেখানো, সেরকম একটা ব্যাপার। ধরেন আজকে এই ইরানের উপরে যে আক্রমণ ইসরায়েল এবং আমেরিকা করেছে,
এরপরে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাবে? আমার কাছে মনে হয় না। আজকে এই ইরানের উপরে আক্রমণের পরে লেবাননের যতখানি অংশ ইসরায়েল দখল করবে সেটা নিয়ে কারো কোনো কথা থাকবে? মনে হয় না। আজকে এই ইরানের উপরে আক্রমণের পরে যদি একটা যুদ্ধবিরতিও হয়, ফিলিস্তিনের যে অংশগুলো ইসরায়েল দখল করে নিচ্ছে সেটা নিয়ে কারো কোনো সে থাকবে? মনে হয় না। আজকে এই ইরানের উপরে আক্রমণের পরে আগামীকালকে যদি সিরিয়ার একটা অংশ দখল করে নিয়ে যায় সেটা নিয়ে কারো কোনো সে থাকবে? আমার মনে হয় না। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন এটা নিয়ে কিছু বলতে যাবেন আপনার সামনে হচ্ছে ওই সিনারিও আসবে যে আমি তো ইরান, ইসরায়েল এবং আমেরিকার সাথে পশ্চিমা বিশ্ব নিয়ে আমার উপরে ঝাঁপাই করবে। আপনাকে ব্যাপক পরিমাণে ভয় দেখাচ্ছে এবং আপনার হাতে থাকা অস্ত্র সে বিক্রি করেছে। যেমন আমি এতদিন ধরে খালি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র কেনা একটা দেশ, সবচেয়ে বেশি আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে। এই আরব আমিরাত বলেন, কাতার বলেন, এত টাকা দিয়ে অস্ত্র কিনে। ভাই এই অস্ত্রগুলোতে তারা করবে কি? তারা তো কারোর সাথে যুদ্ধে নাই। সৌদি আরব যুদ্ধে আছে কিছুটা হলেও, সে হচ্ছে ইয়েমেনের সাথে যুদ্ধে ছিল, কিন্তু বাকি কেউ তো নাই। কি হবে, কি করবে এই অস্ত্র? একটা সময় পরে তারা অস্ত্র কিনবে না, তাহলে আমেরিকা তাদের থেকে কিনবে। এই যে যুদ্ধ দেখেন, সবার অস্ত্র ভান্ডার শেষ হয়ে যাবে। ইন্টারসেপ্টর ব্যবহার করতেছে, মিসাইল আসছে, ড্রোন আসছে, এই দেশগুলো ইন্টারসেপ্টর ব্যবহার করছে। আমেরিকা এতদিন পর্যন্ত করছে, আমেরিকা বলছে এখন আমার না, এখন তোমরা নিজেরা ব্যবহার করো, তোমাদের কাছে যেগুলো আছে। তারা কি তৈরি করে? কেউই তৈরি করে। তারা কি ব্যবহার করে? আমেরিকার কাছ থেকে কেনাগুলো ব্যবহার করে। তো আমেরিকার কাছ থেকে কেনাগুলো ব্যবহার করে, এগুলো শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার পরে তাদের কি করতে হবে? এই যে আমেরিকার অস্ত্রের উপরে ভিত্তি করে গড়া তাদের যে প্রতিরক্ষা সিস্টেম, সেটা শেষ হয়ে গেলে তারা কি করবে? টাস করে আগামী দিন গিয়ে এই কি বলে চীনের প্রতিরক্ষা সিস্টেম এনে স্থাপন করে যা অস্ত্র আছে সেটার সাথে ইন্টিগ্রেট করে চলতে পারবে। আবার তার ওই আমেরিকার প্রতিরক্ষা সিস্টেমের জন্য বসে থাকতে হবে। আমেরিকার থেকে যে ড্রোন আসবে সেটার জন্য বসে থাকতে হবে। আমেরিকার জন্য থেকে যে মিসাইল আসবে সেটার জন্য বসে থাকতে হবে। আমেরিকার থেকে যে F-35 আসবে সেটার জন্য বসে থাকতে হবে। যেতে পারবে না খুব সহজে অন্য কোথাও। এই যে এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে এই মধ্যপ্রাচ্যে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমি বহুদিন ধরে বলছি যে মধ্যপ্রাচ্য এমন একটা জায়গা যেখানে আল্লাহ সব হচ্ছে এই কি বলে ডায়মন্ড গুলো দিয়ে রেখেছে, আর এই ডায়মন্ড গুলোর আশেপাশে সব অজগর সাপগুলো দিয়ে রেখেছে। আপনি ডায়মন্ড ঠিকই খুঁজতে যাচ্ছেন, ঠিকই নিতে যাচ্ছেন, কিন্তু অজগর সাপের কামড় খাওয়ারও একটা সম্ভাবনা আপনার আছে। যে কারণে এখানে সংঘাত সবসময় থাকবে, যেহেতু এখানে ডায়মন্ড আছে। ডায়মন্ড কি? 3টে ডায়মন্ড, মসজিদে আকসা, তারপরে হচ্ছে কাবা শরীফ, আর হচ্ছে মসজিদে নববী। আর এর পাশে যে শত শত হাজার হাজার নবী রাসূল, সেটা তো আছে। এজন্য এই অঞ্চলে এই যে যুদ্ধ নিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য দিই, তথ্যগুলো শেয়ার করি, এবং সেগুলো নিয়ে আপনি আমি আমরা সবাই হচ্ছে যখন দেখি যে হচ্ছে আমাদের মানে আমেরিকা ইসরায়েলের বিরোধী পক্ষ সফল হয়, সেটা নিয়ে আমরা উচ্ছ্বাস করি। আবার যখন হচ্ছে তারা কিছুটা ব্যর্থ হয় তখন আমরা কষ্ট পাই। আবার এই যুদ্ধ শেষ হলে আমরা হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে যাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এই যুদ্ধ বা এখানের এই পরিস্থিতি এমন একটা গোলক ধাঁধার মধ্যে তৈরি করা হয়েছে ইসরায়েলকে দিয়ে, যেখান থেকে খুব সহজে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। মিডল ইস্ট উইল ইরেজ, আপনি ইরানের নেতাদেরকে হেফাজত করেন। আচ্ছা, ডক্টর না হয়েও আসলে আপনি একজন তুখোড় ডক্টর, এটা এক দর্শক বলেছেন। When the Middle East will realize that they need to unite against the common enemy in US and Israel. মিডল ইস্ট এইটা এখনো পর্যন্ত মনে করে না, তারা মনে করে না ইসরায়েলকে এবং আমেরিকাকে তারা শত্রু মনে করে না। তারা শত্রু মনে করে হচ্ছে ইরানকে, তারা শত্রু মনে করে তুরস্ককে। কারণ তারা মনে করে যে, বিশেষ করে যদি সৌদি আরবকে চিন্তা করেন, যে সৌদি আরব মনে করে যে মক্কা এবং মদিনা, এই মক্কা এবং মদিনাকে আমেরিকা ইসরায়েল দখল করবে না। কারণ আমেরিকা ইসরায়েল মক্কা মদিনাকে দখল করে কি করবে? তারা তো আর হচ্ছে এটা দখল করে মুসলিম বিশ্বের শাসক হবে না। এটা দখল করতে আসলে কোনো না কোনো মুসলিম দেশ আসবে, কোনো না কোনো মুসলিম দেশ এটা দখল করে মুসলিম বিশ্বের শাসক। তাহলে সেই দেশগুলোর মধ্যে কে? সেই দেশগুলোর মধ্যে আছে ইরান এবং তুরস্ক, এখানে আর তো কেউ নেই।
এবং আরেকটা জিনিস যেটা বললাম যে ইরান ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু না, এটা তো বুঝছেন মোটামুটি, হচ্ছে এটা তো বুঝিয়ে দিলাম। এখন এই পরিস্থিতিগুলো নিয়ে হচ্ছে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো, পরবর্তী চিন্তা ভাবনাগুলো, পরবর্তী সবকিছু করা দরকার। আমার মনে হয় এখানে রাখি, আবার অন্য একদিন আলোচনা করব। ভিডিওর শুরুর দিকে আপনারা অনেক শব্দ শুনেছেন, কারণ হচ্ছে আমি যে জায়গায় বসা আছি সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ ছিল, কিছু করার নাই। আমি দুঃখিত যে আমি আসলে আপনাদেরকে প্রত্যেক দিন চমৎকার ভাবে একেবারে সিরিয়াস ভাবে তৈরি করা একটা স্টুডিওর মধ্যে বসে সুন্দর শব্দ এবং সুন্দর শব্দ চয়ন দিয়ে চমৎকার কিছু ভিজুয়াল দিয়ে আপনাদেরকে ভিডিও করে তারপরে দেখাবো, সেই শক্তি সেই সামর্থ্য আমার নাই, করতে পারছি না। যখন যেখানে যেভাবে পারি সেখানে সেভাবে দেখাই, অর্থাৎ যেখানে রাত সেখানেই কাজ, এরকম ভাবে আপনাদের সামনে আসি ভিডিও নিয়ে, শেয়ার করার চেষ্টা করি। কখনো ইন্টারনেটের সমস্যা হয়, কখনো সাউন্ডের সমস্যা হয়, তারপরেও যে আপনারা এই ভালোবেসে এ পর্যন্ত দেখেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিও প্রায় এখনো পর্যন্ত এই যত দর্শক দেখেছেন তাদের সংখ্যা প্রায় 50,000 হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদেরকে যদি সাপোর্ট দিতে চান, আমরা আসলেই সত্যি সত্যি যেটা যে আপনাদের সাপোর্ট চাই, কারণ হচ্ছে আমরা যেই সমস্ত হার্ড টপিক নিয়ে কথা বলি, এই সমস্ত হার্ড টপিক নিয়ে আসলে কথা বললে মানুষ স্পন্সরও হয় না, আবার হচ্ছে তাদের বিভিন্ন পণ্য দিতে চায় না, কারণ এই জিনিসগুলো হচ্ছে সাধারণ মানুষ খায় না। যদি নাচানাচির ভিডিও দেওয়া যেত, যদি হচ্ছে টিকটক করা যেত, যদি তুরস্কের হচ্ছে বিভিন্ন মেয়েটে নিয়ে ভিডিও করা যেত, তারপরে যদি হচ্ছে তুরস্কের ঘোরার ভিডিও শুধু করা যেত, তাহলে হয়তো ব্যাপক পরিমাণে স্পন্সর পাওয়া যেত। হয়তো তার্কিশ এয়ারলাইন্সও স্পন্সর হতো, হয়তো বা তার্কিশ বিভিন্ন কোম্পানিও স্পন্সর হতো, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি স্পন্সর হতো। সেটা যেহেতু আমাদের হচ্ছে না, আমরা চেষ্টা করতেছি এখানে এমন কিছু হার্ড টপিক নিয়ে কথা বলার জন্য, যে হার্ড টপিকগুলো আমাদেরকে চিন্তার খোরাক দেবে, শুধুমাত্র আনন্দের খোরাক দেবে সেটা না, চিন্তার খোরাক দিবে, ভবিষ্যতের পলিসি নির্ধারণের সুযোগ দিবে, এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সিস্টেমকে বোঝার একটা জানালা খুলে দিবে। এজন্য যদি আপনারা সাপোর্ট দিতে চান, আপনাদের সাপোর্টকে আমরা সাদরে গ্রহণ করব। আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলগুলোকে, আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে, যদি ভালো না লাগে গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সমালোচনাকে অবশ্যই আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। আপনাদের গঠনমূলক সমালোচনার কারণেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যারা শুরুর দিকে দেখেছেন তারা জানবেন যে শুরুর দিকে আমাদের ভিডিওর কোয়ালিটি কত খারাপ ছিল। কেন ছিল? কারণ হচ্ছে জানতাম না কিভাবে করতে। আপনাদের গঠনমূলক সমালোচনার কারণেই আমরা এই লেভেলে এসেছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফ্যাক্ট চেকিং কোর্স, আর হচ্ছে সাংবাদিকতা কোর্স, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলোতে যদি আপনারা ভর্তি হতে চান, টেলিগ্রাম চ্যানেলটাকে যদি প্রমোট করতে চান, আপনারা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।